ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন সকাল 7:15টার দিকে ঢাকা হাসপাতালে। দর্শক দেখতে পাচ্ছেন সারা দেশে কষ্টের ছায়া নেমেছে এবং তারেক রহমান দেশে এসে তার মাকে দেখতে পারে নাই শেষ দেখাটি। এদিকে আজ তারেক রহমান দেশে ফিরে তার মাকে জীবিত পেল না, এই নিয়ে দেশ তুলপার। আজ সকালেই নতুন খবর আসে বেগম খালেদা জিয়াকে নিয়ে। মির্জা ফখরুল সহ সবাই নতুন তথ্য দিয়েছে লাইভে এসে। সারা দেশের মানুষের মনে নতুন করে এক রহস্যের সৃষ্টি হয়েছে, কারণ বৃহস্পতিবার এভার কেয়ার হাসপাতাল অর্থাৎ খালেদা জিয়ার যেই হসপিটালটিতে চিকিৎসাধীন রয়েছেন সেই হাসপাতালের পাশে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার তার বেঁচে থাকার খবরটা দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়া। তিনি আদতে বেঁচে নেই, তিনি বেঁচে না থাকা সত্ত্বেও তিনি বেঁচে আছেন, তার চিকিৎসা চলছে, এক ধরনের সাজানো নাটক করছে সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছে, এরই মধ্যে তার ভক্ত সমর্থকরা কান্নায় ভেঙে পড়ছেন। আমার কষ্ট, আমার জীবনটা চলে গেল, আমি ওনাকে যদি একটু দেখতে পারতাম। তারেক রহমানকে নিয়ে ব্যর্থতার পর বিএনপি এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে। এইমাত্র দেশে আসছেন তারেক রহমান। দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। হঠাৎ করে আজকে কেন তিনি মৃত্যু শয্যায় রয়েছেন? আমি বেঁচে থাকতে চাই, আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই। বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। বনি আমিন নামে ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে জানানো হয় তিনি যখন জেলের মধ্যে ছিলেন তখন তাকে ইনজেকশনের মাধ্যমে একটি বিষ প্রয়োগ করা হয়, যা ধীরে ধীরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নিঃশেষ করে দিয়েছে। বেগম খালেদা জিয়াকে নিয়ে একে একে নতুন অনেক তথ্য প্রকাশ হচ্ছে। এইদিকে আজকে তারেক রহমান বাংলাদেশে এসে তার মাকে শেষবারের মতো দেখতে পারল না। দর্শক শ্রোতা, আজ সকালে খালেদা জিয়ার মূল তথ্যটি প্রকাশ হয় এবং মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী সবাই কেঁদে কেঁদে সবকিছু বলতেছে এবং বেগম খালেদা জিয়ার হসপিটালের সামনেও ভিড় লেগেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে তার হসপিটালের সামনে কি হচ্ছে, তারেক রহমান দেশে এসে তিনি কি বলতেছেন। দেশের মধ্যে এক প্রকার তুলপার পরিস্থিতি এই বিষয়গুলোকে কেন্দ্র করে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এইমাত্র দেশে আসছেন তারেক রহমান। দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। হঠাৎ করে খালেদা জিয়া কেন অসুস্থ হয়ে পড়লেন? আজকে কেন তিনি মৃত্যু শয্যায় রয়েছেন? আমি বেঁচে থাকতে চাই, আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই। বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। বনি আমিন নামে ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে জানানো হয় তিনি যখন জেলের মধ্যে ছিলেন তখন তাকে ইনজেকশনের মাধ্যমে একটি বিষ প্রয়োগ করা হয়, যা ধীরে ধীরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নিঃশেষ করে দিয়েছে। এছাড়াও বনি আমিন বলেছে, আমি যেটা বলি সেটাই সত্য, আমি সবকিছু জেনে বুঝেই তারপর বলি। বনি আমিনের ফেসবুক পোস্ট থেকে বোঝা যাচ্ছে বেগম খালেদা জিয়ার সাথে কত বড় ধরনের অমানবিক কাজ করা হয়েছে, কি নির্মম ভাবে তার শরীরের মধ্যে পুশ করে দেওয়া হয়েছিল এরকম একটি ইনজেকশন, যেটা খালেদা জিয়াকে একেবারে নিঃশেষ করে দেয়। আর জেলে থাকা অবস্থায় তিনি অনেকটা অসুস্থ হয়ে পড়েন। সরকারের কাছে প্রার্থনা করেন তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য, তবে তৎকালীন সরকার শেখ হাসিনা তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেয়নি, যার কারণে এই বেগম খালেদা জিয়া ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়েন। মাত্র 80 বছরে বেগম খালেদা জিয়া আজ মৃত্যু শয্যায়। অনেকেই ধারণা করে নিচ্ছে বেগম খালেদা জিয়া আরো 2 দিন আগে দুনিয়া ত্যাগ করেছে, তবে প্রকাশ্যে এখন পর্যন্ত সেটা মানুষের সামনে উন্মোচন করেনি। তারেক রহমান দেশে আসা মাত্রই হয়তোবা আপনারা আরো চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন। ইতিমধ্যে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তিনি এখন কাতারে আছেন। হয়তোবা খুব শীঘ্রই আজ রাতের মধ্যেই তারেক রহমান বাংলাদেশে এসে পৌঁছাবে। এর পরবর্তীতে হেলিকপ্টারে করে তারেক রহমান যাবে এভার কেয়ার হসপিটালে তার মাকে দেখার জন্য, যেখানে কথা ছিল তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে। আর সেই তারেক রহমান আজ আসছে দেশের মধ্যে অশ্রু ভেজা চোখ নিয়ে। আপনারা জামাত শিবিরকে বারবার রাজাকার বলছেন, তবে আজ এই জামাত শিবিরই আপনাদের জন্য আকুল ভাবে দোয়া করছে। আমি দু চোখে একটু দেখে আসতে পেরেছি, এটা আমার সান্ত্বনা। চলে গিয়েছে চরমনায়ের হুজুর। আল্লাহ বেগম খালেদা জিয়া পরিপূর্ণ শেফায়ে কামেল আজেলা নসিব করেন। সেই ছাড়া অসংখ্য আলেম মাওলানারা সবাই আজ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। দল বল নির্বিশেষে আজ সবাই মহান আল্লাহ তাআলার কাছে একটি প্রার্থনা করছে, যথাসম্ভব দ্রুত বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলুন, যাতে করে এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটি নতুনত্ব দেখতে পারে, বাংলাদেশের পরিবর্তন দেখে তারপর যেন তিনি দুনিয়া ত্যাগ করেন। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই, কারণ তার চোখে রয়েছে হাজারো স্বপ্ন। এছাড়াও আজ বিকেল বেলা গিয়েছিল প্রধান উপদেষ্টা খালেদা জিয়াকে দেখার জন্য। তিনি আধা ঘন্টার মতো এখানে ছিলেন। সবাই যেহেতু এক পলক তাকে দেখে আসছেন, সেহেতু ধরে নেওয়া যায় খালেদা জিয়া এখনো বেঁচে আছেন। আমি বেঁচে থাকতে চাই এবং আমরা দোয়া করি তিনি যেন বেঁচেই থাকেন। আজ যেন মনে হচ্ছে পুরো বাংলাদেশ বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে। সবার দৃষ্টি এখন এভার কেয়ার হসপিটালের দিকে। অনেকের বুকের ভিতর ধরপড় করছে, কখন যেন একটু দুঃসংবাদ চলে আসে। দীর্ঘ 17 বছরের অপেক্ষার প্রহর কি তবে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যেই ভাঙতে যাচ্ছে? গ্রিন সিগন্যাল কি মিলেছে, নাকি শেষ মুহূর্তেও প্রতিবেশী দেশের গোয়েন্দারা কলকাঠি নেড়ে আটকে দিতে চাইছে দেশ নায়কের স্বদেশ প্রত্যাবর্তন? গত 1.5 দশক ধরে যেই মানুষটির নাম মুখে নেয়া অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল, সেই তারেক রহমান কি সত্যি ফিরছেন?
নাকি এর পেছনেও চলছে গভীর কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র? একদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মা, অন্যদিকে ছেলের দেশে ফেরা নিয়ে তুমুল ধোঁয়াশা ও নাটকীয়তা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ রাজনীতির দাবা উল্টে যাওয়ার খবরটি এখানেই পাবেন। খুব মনোযোগ দিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। দৃশ্যপট কিন্তু স্বাভাবিক নয়। রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে গত 10 দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা বলছেন অবস্থা সংকটাপন্ন। একজন মায়ের এই মুমূর্ষু অবস্থায় তার বড় ছেলে, তার রাজনৈতিক উত্তরসূরি পাশে থাকবে না, এটা কি কোনো সভ্য দেশে ভাবা যায়? কিন্তু আমরা দেখেছি গত 15 বছর ধরে কিভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার মা ও ছেলের এই পবিত্র সম্পর্ককে রাজনীতির নোংরা খেলা দিয়ে আলাদা করে রেখেছিল। চিন্তা করে দেখুন, যেই মা নিজের অসুস্থতার কথা ভুলে শুধু দেশের গণতন্ত্রের জন্য বছরের পর বছর কারাবাস করেছেন, আজ তিনি যখন শেষ সময়ে সন্তানকে এক নজরে দেখার অপেক্ষায়, তখনও কেন এত হিসাব নিকাশ? স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই, কিন্তু স্বৈরাচারের রেখে যাওয়া কাঁটা কি পুরোপুরি উপড়ে ফেলা গেছে? খবর ছড়িয়েছে চলতি সপ্তাহের যে কোনো দিন, এমনকি আগামী কাল পরশুর মধ্যেই দেশে পা রাখতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা সবার চোখে এখন একটাই স্বপ্ন। কিন্তু প্রশ্ন হলো, এত গোপনীয়তা কেন? কেন দিন তারিখ ঘোষণা দিয়ে তিনি ফিরছেন না? এখানে আসে আসলে বিশ্লেষণের বিষয়। বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে, লড়াইটা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, লড়াইটা ছিল ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে। গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার ভারতকে খুশি করতে তারেক রহমানকে দানব এবং জঙ্গি হিসেবে আন্তর্জাতিক মহলে উপস্থাপন করার চেষ্টা করেছে। ভারতের সাউথ ব্লক কখনোই চায়নি বাংলাদেশে এমন কোনো নেতৃত্ব আসুক যারা দিল্লির চোখের ইশারা বাদে নিজস্ব মেরুদণ্ড নিয়ে দাঁড়াবে। তারা চেয়েছিল এমন এক পুতুল সরকার যারা তিস্তার পানি চাইবে না, সীমান্তে ফেলানি হত্যার বিচার চাইবে না, শুধু ভারতকে ট্রানজিট আর সুবিধা দিয়ে যাবে। তারেক রহমান হলেন সেই জাতীয়তাবাদী শক্তির প্রতীক যিনি ভারতের এই দাদাগিরিকে চ্যালেঞ্জ করতে পারেন। তারেক রহমান দেশে ফেরা মানে হল বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া। আর ঠিক এই কারণেই তারেক রহমানের নিরাপত্তা ও ফেরার দিনক্ষণ নিয়ে এত বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং তাদের দেশীয় এজেন্টরা যে এখনও সক্রিয় তা বোঝার জন্য পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। তারা জানে তারেক রহমান ফিরলে বাংলাদেশে তাদের হুকুমে রাজত্ব আর চলবে না। তাই ফেরার পথে আকাশসীমা ব্যবহার থেকে শুরু করে ল্যান্ডিং পর্যন্ত প্রতিটি ধাপ এখন চরম গোপনীয়তার সাথেই হ্যান্ডেল করা হচ্ছে। আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন, বিশ্লেষণ পছন্দ করেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। বাংলাদেশের স্বার্থে এবং সত্য খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। এবার আসুন আইনি মারপ্যাচের দিকে নজর দেওয়া যাক। এতদিন আমরা দেখেছি আওয়ামী লীগের পোষা বিচারকরা এবং আজ্ঞাবহ পুলিশ প্রশাসন কিভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, তারেক রহমানকে আজীবন নির্বাসনে রাখা। কিন্তু বিধিবাম ছাত্র জনতার বিপ্লব সেই নীল নকশা তছনছ করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। তিনি আরও বলেছেন, যদি কোনো বাধা থেকেও থাকে তবে সরকার তাকে সর্বোচ্চ আইনি সহযোগিতা করবে। তবে আইনগত বাধা না থাকলেও নিরাপত্তা ঝুঁকি কিন্তু কম নয়। পলায়ন পর স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন সংস্থার রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে। তারা ঘাপটি মেরে বসে আছে কোনো একটা অঘটন ঘটানোর জন্য। তারা জানে তারেক রহমানকে যদি কোনোভাবে ক্ষতি করা যায় তবে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা সম্ভব হবে। আর এই অস্থিতিশীলতার সুযোগ নিয়েই তাদের বিদেশি প্রভুরা আবারও নাক গলানোর চেষ্টা করবে। তাই তারেক রহমানের ফেরাটা শুধু আবেগের বিষয় নয়, এটি এখন অস্তিত্ব রক্ষার কৌশল। ইতিমধ্যেই গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িটি, যা ফিরোজা নামে পরিচিত, সেখানে সাজ সাজ রব পড়ে গেছে। গত 17 বছর ধরে যে বাড়িতে শুধুই বিষণ্ণতা আর হাহাকার ছিল, সেখানে আজ আশার আলো। ধুয়ে মুছে সাফ করা হয়েছে দীর্ঘদিনের জমে থাকা ধুলোবালি। দলীয় নির্ভরযোগ্য সূত্র আমাদের নিশ্চিত করেছে এই বাড়িটি হতে যাচ্ছে তারেক রহমানের প্রাথমিক গন্তব্য। চলতি মাসেই হতে পারে আর কয়েক ঘন্টার নোটিশে তিনি ঢাকায় ল্যান্ড করবেন। তারেক রহমান নিজেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিপক্কতার পরিচয় দিয়েছেন। তিনি আবেগের বশবর্তী হয়ে হুট করে চলে আসছেন না। তিনি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তার দেশে ফেরাটা এখন আর তার একার সিদ্ধান্তের বিষয় নয়। এর মানে কি? এর মানে হলো তিনি এখন জাতীয় ঐক্যের প্রতীক। তার প্রতিটি পদক্ষেপ এখন মেপে মেপে ফেলতে হচ্ছে, কারণ তিনি জানেন তার সামান্য ভুলের সুযোগ নেয়ার জন্য শকুনরা বসে আছে। আরেকটি বড় পরিবর্তনের দিকে আপনাদের বিশেষ নজর দিতে চাই, যা অনেকেই খেয়াল করছেন না। যেই বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা বছরের পর বছর বিনা চিকিৎসায় তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিল, তাকে স্লো পয়জনিং করা হয়েছিল কিনা তা নিয়েও এখন প্রশ্ন উঠছে। খালেদা জিয়া কি বেঁচে আছেন? আমি জানি এই প্রশ্নটি আপনারও। আমরা কেউ কিন্তু জানি না আসলে তিনি বেঁচে আছেন কিনা, অর্থাৎ উত্তরটা জানি না। আসলে দুঃখজনক। বেশ কয়েকদিন ধরে ইউনূস সরকার কর্তৃক আমরা বলতে শুনছি
তিনি যে হাসপাতালে অবস্থান করছেন সেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে, এসএসএফ নিরাপত্তা দিচ্ছে, আকাশে হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে, সেনা পুলিশ গোয়েন্দায় ভরে গেছে চারপাশ। তার নেতাকর্মীরা গিয়ে দেখা করছেন তার সাথে। তার সুযোগ্য না কুযোগ্য পুত্র, কি বলবো, তারেক জিয়ার কথা, সেও বিবৃতি দিচ্ছে। শুধু বিবৃতি পাচ্ছে, কিন্তু আসল যে জিনিসটা জানতে চায় তিনি বেঁচে আছেন কিনা সেটাই কেউ বলছে না। এবার আরেকটি বিষয়ে অনেকে কথা তুলছেন যে এই মানুষটিই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যে হত্যা করার দিনটি 15 আগস্ট, সেই দিনটিকে বেছে নিয়েছিলেন জন্মদিন উৎসবের নামে আসলে রাজনৈতিক যে কুৎসিত একটা চরিত্র তার, সেটি তুলে ধরার জন্য। এবং এখন প্রাকৃতিক নিয়মই তার মৃত্যু দিবসটি সম্পর্কে আমরা স্পষ্ট নই। অবশ্য এই গুঞ্জন কিন্তু অযৌক্তিক নয়। খালেদা জিয়া সেই ব্যক্তিই তো যার জন্ম সনদে একটা জন্ম তারিখ, বৈবাহিক সনদে আরেকটা, পাসপোর্টে একটা, ন্যাশনাল আইডি কার্ডে একটা, মানে একটা মানুষের 14 জায়গায় 14 রকমের ডেট লেখা রয়েছে। এবং তিনি প্রণোদিত হয়ে 15 আগস্টকে বেছে নিয়েছেন জন্মদিন উৎসব করার জন্য। এখানে তিনি সততার আশ্রয় নিয়েছেন নাকি তাঁর কুৎসিত সেই চরিত্রটি আমাদেরকে দেখিয়েছেন? এমন তো না যে তাঁর মৃত্যুর পরে অন্য কেউ তার এই দিবসটি নিয়ে চিনিমিনি খেলছে, ব্যাপারটা এরকম নয়। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ 15 আগস্ট এমন কোন দিন যে ওই দিনে মানুষ বিয়ে করতে পারবে না, জন্মাইতে কেউ পারবে না? অবশ্যই পারবে। জেনুইন হলে আপনি জন্মান, আপনি বিয়ে করেন, বউ ভাগায় নেন, হানিমুনে যান, যা ইচ্ছা করেন। কিন্তু কথা হচ্ছে একটা মানুষের 14 জায়গায় 14 দিন জন্ম তারিখ কেন হবে? হ্যাঁ আপনি বলবেন বাংলাদেশে তো এগুলো ভুলটুল হয়, দপ্তরের এই উদাসীনতার কারণে কারোর জাতীয় জন্মদিন হয়ে যায়, অর্থাৎ জানুয়ারি 1 মানে 1 তারিখ জানুয়ারির, বা স্কুলে এরকম সার্টিফিকেটসে এক ধরনের জন্মদিন, ন্যাশনাল আইডি কার্ড, বা এটা হইতে পারে একটা দুইটা জায়গায় একটু ভিন্ন। কিন্তু তাই বলে 14 জায়গায় 14 রকমের জন্ম তারিখ কেন হবে? এবং একজন প্রধানমন্ত্রী হয়ে, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই বদমাশিটা করেছেন যে 15 আগস্ট তিনি ঘটা করে জন্মদিন পালন করেছেন। তো এখন তার মৃত্যু দিবস সম্পর্কে আমরা স্পষ্ট নই, ঠিকই তো আছে। আবার কেউ কেউ বলছেন যে আসলে ব্যাপারটা এরকম না, আমাদের যে বিজয় দিবস 16 ডিসেম্বর, ওই দিনটিতে আসলে ইউনূস সরকার তার মৃত্যু দিন ঘোষণা করবে, এর আগ পর্যন্ত তাকে ওই ফালায় রাখা হবে আইসিইউতে, মানে বডিটাকে বাঁচিয়ে রাখা হবে। হইতেও পারে, কারণ এই ইউনূস গ্যাং ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান কত পেয়ারা রে, পাকিস্তান হামারা বাপ হে, এটা প্রমাণের জন্য যা কিছু করতে হয় তাই করেছে। এখানে শুধু ইউনূস গ্যাং, অবশ্য এই কাওয়ার্ড মিলিটারি তো তাদেরই এই কনস্পিরেসির অংশ। শেখ হাসিনার এই 5 আগস্ট সবই জানেন, এগুলো আমাদের কাছে স্পষ্ট। তো এই যে মিলেমিশে পাকিস্তানের প্রতি প্রেম, তো সেটার একটা অন্যতম এই দিনটিও তো 16 ডিসেম্বর, যেখানে তার এই পাকিস্তানি তাদের এই বাংলাদেশে ফেলে যাওয়া তাদের সন্তানরা তাদের বাবার পরাজয় নাকে খত দিয়ে মানে স্যারেন্ডার করা বাংলাদেশ এবং ভারতীয় বাহিনীর কাছে, এবং শাস্তি খেটে তার দেশে ফিরতে পারাটা, আর কি অস্ত্র কাপড় চোপড় সব ফেলে দিয়ে যাইতে হয়েছে তাদেরকে। তো সেই গ্লানি, সেই পরাজয় এবং সেই পরাজয়ের যে দিনটি, সেই দিনটিকে তো আসলে উৎসব হিসেবে না দেখে শোক দিবস পালন করা উচিত। তাই 16 ডিসেম্বর হয়তো তারা চুজ করতে পারে। এই সম্ভাবনাও কিন্তু আসলে অমূলক নয়। অথবা এই ভিডিও আপলোড করতে করতে শুনবেন যে তিনি মারা গেছেন। খালেদা জিয়া মারা যাবেন কি বেঁচে থাকবেন এটা নিয়ে আসলে আমার তেমন কোনো মাথা ব্যথা নাই। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওনার প্রতি আমার সম্মান আছে বা নাই তাও বলতে পারছি না, কারণ তিনি তো আসলে এমন কোনো ভালো কাজ করে যান নাই যেটা নিয়ে আসলে অ্যাপ্রিসিয়েট করব। সারা দেশের মানুষের মনে নতুন করে এক রহস্যের সৃষ্টি হয়েছে, কারণ বৃহস্পতিবার এভার কেয়ার হাসপাতাল অর্থাৎ খালেদা জিয়ার যেই হসপিটালটিতে চিকিৎসাধীন রয়েছেন সেই হাসপাতালের পাশে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়ন করবে। এবং এই বিষয়টি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে বুধবারই একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এ প্রসঙ্গে। এখানে আরও বলা হচ্ছে যে এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার 4 ডিসেম্বর দুপুর 12টা থেকে বিকাল 4টার মধ্যে এভার কেয়ার হাসপাতালের নিকটস্থ 2টি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উড্ডয়ন পরিচালনা করবে। একই সঙ্গে এখানে বলা হয়েছে যে এই বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে, অর্থাৎ সকলের প্রতি। প্রশ্ন হচ্ছে যে বিভ্রান্তিটা আসলে কারা ছড়াচ্ছে, কোত্থেকে ছড়ানো হচ্ছে? খালেদা জিয়া এভার কেয়ার হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে আমরা নানান ধরনের নাটকীয়তা দেখছি, এবং নানান ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে পুরো দেশবাসী দিনরাত অতিবাহিত করছেন। এই যে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর 2টি হেলিকপ্টার এভার কেয়ারের নিকটস্থ 2টি উন্মুক্ত মাঠে ওঠানামা করবে, প্রথম কথা হচ্ছে যে এই বিজ্ঞপ্তিটি না দিলেই কি হতো না? যাই ঘটুক না কেন, হেলিকপ্টার ওঠানামা করবে, তাতে কোনো সমস্যা নাই, বিশেষ প্রয়োজনে বিশেষ কাজ সংঘটিত হবে, কোনো আপত্তি নেই। কিন্তু এই যে দিয়ে মানুষের মনে বরং রহস্যের জন্ম দেওয়া হলো, একই সঙ্গে নানান ধরনের প্রশ্নের উত্থাপনের সুযোগ দেওয়া হলো, কি প্রয়োজন ছিল এর? তাহলে বিভ্রান্তিটা আসলে কারা ছড়াচ্ছে? সাধারণ মানুষের মধ্যে এর মধ্যে নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি নিজেও কোনো
মন্তব্য অন্তত এখানে এই মুহূর্তে করতে চাই না। মানুষের মনে কী ধরনের প্রশ্ন উঠছে বা কোন ধরনের মন্তব্য তারা প্রকাশ করছেন সেটি প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখেছি এইগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে? দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।